আমি আরো একবার রিভিউ করছি কোন ট্যাগের কি কাজ। টেবিল তৈরি করতে হলে প্রথমে টেবিল ট্যাগ ব্যবহার করা লাগবে, তারপর টেবিলের নাম থাকলে ব্যবহার করতে হবে ক্যাপশন ট্যাগ, টেবিলের রো তৈরি করার জন্য ব্যবহার করতে হবে টিআর ট্যাগ, টেবিলের হেডিং আর টেবিলের ডাটা অর্থাৎ টেবিলের ঘরের ভিতরে সেলের ভিতরে যে লেখা এগুলো তৈরি করার জন্য আমার ব্যবহার করতে হবে টিএস অথবা টিআর। তোমার একটা খাতায় নোট করে তাহলে কয়টা ঘরের সমান জায়গা ব্যবহার করতে 1 2 3। তাহলে কলেজ ফোনের মান আমি তখন কত লিখতাম কিভাবে লিখে দিলে কি বড় হবে। আমি সারাদিন যদি মনে জপি যে সেল তুমি বড় হও সেল তুমি বড় হও, ও কিন্তু বড় হবে। সবাইকে স্বাগতম, আশা করি সকলে ভালো আছে এবং পরিবারের সাথে সবার দিনগুলো ভালো কাটুক। এই প্রত্যয়ে আমরা আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আমরা আজকে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে আইসিটির 4th অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ যে টপিকস টেবিল, এটা আমরা আজকে শেখার চেষ্টা করব। এই টেবিলটা 4th অধ্যায় থেকে আমাদের আইসিটিতে একটা প্রশ্নই আসে বোর্ডে, এবং একটা প্রশ্নের গ এবং ঘ, কখনো গতে থাকে টেবিল, কখনো ঘতে থাকে। আবার কখনো কখনো দেখা যায় শুধুমাত্র টেবিল থেকে একটা উদ্দীপক, অর্থাৎ 10 মার্কের একটা প্রশ্ন থাকে। অর্থাৎ 4th অধ্যায় থেকে আমরা যদি টেবিলটা কমপ্লিট করতে পারি খুব ভালো হবে, তাহলে 4th অধ্যায়ের প্রশ্ন নিয়ে আমাদের আর চিন্তা থাকার কারণ নেই। এখন আমরা সেই টেবিলটা শেখার চেষ্টা করব। এখন 4th অধ্যায় কিন্তু মূলত একটা HTML নির্ভর ভাষা, অর্থাৎ আমরা যে টেবিলটা তৈরি করব এটা কিন্তু HTML ভাষা ব্যবহার করে আমাদের তৈরি করা লাগবে। আর HTML ভাষা কিন্তু হচ্ছে ট্যাগ নির্ভর ভাষা, ট্যাগ এবং অ্যাট্রিবিউট নির্ভর ভাষা। HTML দ্বারা কোনো কিছু করতে গেলে আমার অবশ্যই ট্যাগ এবং অ্যাট্রিবিউট ব্যবহার করে করা লাগবে। অর্থাৎ আমরা এখন যে টেবিলটা তৈরি করব সেখানে আমাদের ট্যাগ ব্যবহার করা লাগবে এবং অ্যাট্রিবিউটও ব্যবহার করা লাগবে। এখন কি কি ট্যাগ ব্যবহার করতে হয়, কি কি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়, আমরা প্রথমে সেগুলো দেখার চেষ্টা করব। টেবিল তৈরিতে কি কি ট্যাগ লাগে? প্রথমে টেবিল ট্যাগ লাগে, তারপরে ক্যাপশন ট্যাগ লাগে, টিআর ট্যাগ লাগে, টিএইচ অথবা টিডি ট্যাগ লাগে। আর কি কি অ্যাট্রিবিউট লাগে? এখানে বর্ডার অ্যাট্রিবিউট লিখে রাখছি, রো স্প্যান আছে, কল স্প্যান আছে এবং অ্যালাইন আছে। আরো কিছু কিছু অ্যাট্রিবিউট আছে যেমন সেল স্পেসিং, তারপরে সেল প্যাডিং, এগুলোর ব্যবহার খুবই সীমিত, যে কারণে ওগুলো আমি আর লিখলাম না। এখন আমাদের এর পরবর্তী যে কাজটা হবে সেটা হচ্ছে প্রত্যেকটা যে ট্যাগ আছে বা অ্যাট্রিবিউট আছে এই সবগুলো ট্যাগ এবং অ্যাট্রিবিউটের কাজগুলো আমাদের প্রথমে আয়ত্ত করা লাগবে। যদি আমরা জানতে পারি যে টেবিলের কোন কাজটা করার জন্য কোন ট্যাগ বা কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়, তাহলে আমাদের টেবিলটা তৈরি করা কিন্তু খুব সহজ হয়ে যাবে। তাহলে আমি এখন এই টেবিল থেকে আমাদের কোন সময় কোন ট্যাগ বা অ্যাট্রিবিউটটা ব্যবহার হয় সেটা বোঝার চেষ্টা করবো। প্রথমে টেবিল তৈরি করতে গেলে, একদম সর্বপ্রথম টেবিল তৈরি করতে গেলে তোমাকে টেবিল ট্যাগটা ব্যবহার করতে হবে। আর HTML দ্বারা কিছু তৈরি করতে গেলে HTML ব্যবহার করাই লাগবে। আমি লিখে দেখাচ্ছি। প্রথমে HTML ট্যাগ লিখলাম, যেহেতু আমাদের পেজের নাম নেই যে কারণে আমরা হেড ট্যাগ লিখলাম না, আমরা সরাসরি মূল অংশে বডি ট্যাগ দিয়ে শুরু করলাম। এখন বডির ভিতরে যদি আমার টেবিল তৈরি করতে হবে, টেবিল তৈরি করতে গেলে একদম সর্বপ্রথম কোন ট্যাগ ব্যবহার করতে হবে? টেবিল ট্যাগ। টেবিল ট্যাগ ব্যবহার করলাম। এখন এই টেবিলে একটা জিনিস আছে, এই টেবিলের যে দাগ চারিখানা বা ভিতরে যে দাগ আছে, এই দাগটা তৈরি করার জন্য আমার ব্যবহার করতে হয় বর্ডার অ্যাট্রিবিউট। যদি বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার না করো তাহলে টেবিলের দাগগুলো তৈরি হবে না, শুধুমাত্র মাঝখানে লেখাগুলো দেখা যাবে কিন্তু টেবিলের কোনো দাগ দেখা যাবে না। অর্থাৎ টেবিলের এই দাগটা তৈরি করতে গেলে অবশ্যই আমার কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা লাগবে? বর্ডার। এবং অ্যাট্রিবিউট সবসময় ওপেনিং ট্যাগে বসে, অ্যাট্রিবিউট কখনো ফাঁকা স্থানে বসে না, অ্যাট্রিবিউট সবসময় কোথায় বসে? ওপেনিং ট্যাগে বসে। ক্লোজিং ট্যাগেও কিন্তু বসে না, সবসময় কোথায় বসে? ওপেনিং ট্যাগে। অর্থাৎ আমার বর্ডার এই টেবিলের দাগ তৈরি করতে গেলে আমার টেবিলের সাথে সাথে কি লিখতে হবে? বর্ডার লিখতে হবে। বর্ডার। আরেকটা কথা, অ্যাট্রিবিউটের দুটো জিনিস থাকে, একটা হচ্ছে নাম আর একটা হচ্ছে মান। মান ছাড়া কখনো অ্যাট্রিবিউট কাজ করবে না। আমি বর্ডার লিখে দিলাম কিন্তু এর মান দিলাম না, তাহলে অ্যাট্রিবিউট কখনো কাজ হবে না। অ্যাট্রিবিউটের কাজ করতে গেলে অবশ্যই তার মান দেওয়া লাগবে। তাহলে বর্ডারের মান কি হতে পারে? আর মান লিখতে গেলে সময় সময় চিহ্ন দিতে হয়। বর্ডারের মান, বর্ডারের মানটা টেবিলের দাগ অনুযায়ী হবে। দাগটা যদি সিম্পল থাকে তাহলে মান হবে 1। দাগটা যদি তুমি আরো একটু গাঢ় করতে চাও, সব দাগটা, তাহলে মান দেবা 2। যদি আরো একটু গাঢ় করতে চাও তাহলে মান দেবা কত? 3। তাহলে আমরা সিম্পলি থাকবে, যেখানে আমরা বর্ডারের মান দিলাম 1। আর মান দেওয়ার পরে কোটেশন দিয়ে দিতে হবে ওই পাশে, তারপরে টেবিলের অ্যাঙ্গেল ব্র্যাকেটে দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আমার টেবিল ট্যাগের কাজ গেল আর হচ্ছে বর্ডার অ্যাট্রিবিউটের কাজ গেল। এরপরে আমার মূলত টেবিলটা তৈরি করতে গেলে টেবিল সবসময় রো বাই রো তৈরি করতে হয়। টেবিল সবসময় রো বাই রো তৈরি করতে হয়। এই বরাবর যেগুলো থাকে এগুলোকে বলা হয় রো, আর উপর থেকে নিচ বরাবর যেগুলো থাকে এগুলোকে বলা হয় কলাম। তাহলে টেবিল আমার সবসময় কিভাবে তৈরি করতে হবে? রো বাই রো। আচ্ছা, তাহলে এখানে আমার কয়টা রো আছে? আর যা থাকবে সবগুলো রো। একটা রো, দুইটা রো, তিনটা রো। তাহলে প্রথমে এই রো, তারপরে এই রো, তারপরে এই রো তৈরি করতে হবে। এখন রো তৈরি করা কোন ট্যাগের কাজ? রো তৈরি করা হচ্ছে টিআর ট্যাগের কাজ।
রো তৈরি করা কার কাজ? রো তৈরি করা হচ্ছে টি আর ট্যাগের কাজ। তাহলে প্রথমে এই রো তৈরি করতে গেলে আমার টি আর ট্যাগ ওপেন করা লাগবে, রোর কাজ শেষ হয়ে গেলে টি আর ট্যাগ ক্লোজ। তারপর এই রোর জন্য আবার টি আর ওপেন টি আর ক্লোজ, এই রোর জন্য আবার টি আর ওপেন টি আর ক্লোজ। একটা কথা আমার মিস গেল, সেটা হচ্ছে টেবিলের যে নাম থাকে, নাম থাকলে আমার কি করতে হবে? টেবিলের নাম থাকলে আমার অবশ্যই ক্যাপশন ট্যাগ ব্যবহার করতে হবে। টেবিলের নাম থাকলে কোন ট্যাগ ব্যবহার করতে হবে? ক্যাপশন। এবং সেই ক্যাপশন ট্যাগটা আমার টেবিল বর্ডার লেখার পরে লিখতে হবে। তাহলে যেহেতু আমার টেবিলের নাম ছিল, যে কারণে আমি টেবিলের নাম তৈরি করার জন্য কি লিখবো? ক্যাপশন ট্যাগ। ক্যাপশনটা ওপেন করলাম, ওপেন করার পরে কি হবে? টেবিলের যে নামটা ছিল সেই নামটা লিখতে হবে। কি নাম ছিল? স্টুডেন্ট। আমি সেইটা লিখে দেবো। আমার আর কোনো লেখা নেই নামে, তাহলে আমার এই ক্যাপশন ট্যাগটা কি হয়ে যাবে? ক্লোজ। আর ক্লোজ করতে গেলে ওপেনিং ট্যাগের সাথে একটা স্ল্যাশ চিহ্ন দিলে ক্লোজ হয়ে যাবে ক্যাপশন। তাহলে এই যে ক্যাপশন ওপেন এবং ক্লোজের মাঝখানে আমি যেটাই লিখবো সেটা কি হয়ে যাবে? টেবিলের নাম হিসেবে গণ্য হবে। আচ্ছা, আর তুমি যদি একটি ক্যাপশন ট্যাগটা যদি টেবিল বর্ডের আগে লেখো তাও হবে, কিন্তু লেখাটা তখন আর মাঝখানে থাকবে না, লেখাটা তখন কারাই চলে যাবে। আর তুমি যদি টেবিল বর্ডার লেখার পরে লেখো ক্যাপশন ট্যাগটা, তাহলে নামটা মাঝে চলে যাবে। এটা হচ্ছে পার্থক্য। আচ্ছা, তাহলে আমাদের টেবিলের নামের কাজ শেষ। এবার বলতে আমার টেবিল রো। আচ্ছা, এখন টেবিল রো তৈরি করার কার কাজ? টেবিল রো তৈরি করা হচ্ছে টি আর ট্যাগের কাজ। অর্থাৎ আমি এই যে রোটা আছে, এই যে রো গুলো আছে এখানে, এই রো তৈরি করতে গেলে আমার কোন ট্যাগ ব্যবহার করতে হবে? টি আর ট্যাগ ব্যবহার করতে হবে। টেবিলের রো তৈরি করা তাহলে কোন ট্যাগের কাজ? টি আর ট্যাগের কাজ। আমি আরো একটা সহজ এখানে টেবিলকে বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, আমরা এখন এই সহজ টেবিলটা একটু বোঝার চেষ্টা করি প্রথমে। তাহলে আমার নাম পর্যন্ত লেখা শেষ। তারপর এই যে ঘরগুলো আছে আড়াআড়ি, এই ঘরগুলোকে একত্রে বলা হবে একটা রো। একটা রো, দুটো রো। আর উপর থেকে নিচ বরাবর এগুলোকে বলা হবে কলাম। তাহলে টেবিল সবসময় কিভাবে তৈরি করতে হয়? রো বাই রো। তাহলে প্রথম আমি এই রোটা তৈরি করব। এখন রো তৈরি করা তাহলে কোন ট্যাগের কাজ? রো তৈরি করা হচ্ছে টি আর ট্যাগের কাজ। তাহলে এই রোটা তৈরি করতে গেলে আমার টি আর ট্যাগটা এই যে ওপেন করতে হবে, টি আর ট্যাগ ওপেন করবো। আর রোর ভিতরে এই যে ঘরগুলো থাকে, এই যে ঘর মানে এই পুরো রোটা কয়টা ঘর নিয়ে গঠিত? দুইটা। এই ঘরগুলোকে বলা হয় সেল। তাহলে রোর ভিতরে যে ঘরগুলো থাকছে এই ঘরগুলোকে কি বলা হয়? সেল বলা হয়। এখন সেল তৈরি করা কার কাজ? সেল তৈরি করা এখানে আছে টি এইচ এবং টিডি ট্যাগের কাজ। টি এইচ ট্যাগ দ্বারাও সেল তৈরি করা হয়, টিডি ট্যাগ দ্বারাও সেল তৈরি করা হয়। তাহলে কেন একই কাজ দুইজনে করছে? হ্যাঁ, সামান্য একটু পার্থক্য। এখানে সেলের ভিতরে লেখাটা গাঢ় আছে, সেলের ভিতরে লেখাটা কিন্তু গাঢ় নাই। সেলের ভিতরে লেখাটা যদি গাঢ় থাকে তাহলে সেলটা তৈরির জন্য আমার ব্যবহার করতে হবে টিএইচ ট্যাগ। আর সেলের ভিতরে যদি লেখাটা গাঢ় না থাকে, যদি সিম্পল থাকে, তাহলে সেই সেল তৈরি করার জন্য আমার ব্যবহার করতে হবে টিডি ট্যাগ। তাহলে ওয়ান লেখা সেল তৈরি করতে গেলে আমার ব্যবহার করতে হবে টিডি, কিন্তু এই রোল লেখা সেল তৈরি করতে আমার ব্যবহার করতে হবে টিএইচ। তাহলে আমার প্রথমে এই যে রোর ভিতরে এই সেল তৈরি করার জন্য আমার এখন কি ব্যবহার করতে হবে? টিএইচ। এই যে লিখলাম টিএইচ, লেখা কি ছিল? রোল। এই যে লিখলাম রোল। তারপরে আর তো লেখা নেই, তাহলে টিএইচ ট্যাগ ক্লোজ। আচ্ছা, তাহলে আমার এই রোর প্রথম সেলটা তৈরি করা শেষ। এই রোটা কিন্তু আমার এখন শেষ হয়নি, কারণ আমার এই দ্বিতীয় আরো একটা সেল বাকি আছে। তাহলে এই সেল তৈরি করার জন্য আমার আবারও কি করা লাগবে? যেহেতু লেখাটা গাঢ় আছে, তাহলে আবারও আমার টিএইচ ট্যাগ ওপেন করা লাগবে। টিএইচ ট্যাগ ওপেন করলাম, লেখা কি ছিল? নেম। লিখে দিলাম নেম, তাহলে টিএইচ ট্যাগ ক্লোজ। আচ্ছা, এবার দেখো তো আমার এই রোর ভিতর কয়টা সেল ছিল? দুইটা। তাহলে এই সেলের কাজ প্রথমে এই করলাম, দ্বিতীয় সেলের কাজ এই করলাম। আর কোনো সেল এই রোতে আমার বাকি আছে? না। যেহেতু নেই, তাহলে আমার এই রোর কাজও শেষ। আর রোর কাজ শেষ মানে আমার টিআর ট্যাগটাও ক্লোজ। তাহলে আমার প্রথম রোর কাজ শেষ। এবার আমার দ্বিতীয় রোর কাজ করতে হবে। তাহলে দ্বিতীয় রো তৈরি করার জন্য আবার আমার কি ব্যবহার করতে হবে? টিআর ট্যাগ। মানে প্রত্যেকটা রোর জন্য একটা করে টিআর ট্যাগ ওপেন করতে হবে, রোর ভিতরে সেলগুলো তৈরি করতে হবে। করার পরে সেল তৈরি করা হয়ে গেলে আমার আবার টিআর ট্যাগটা ক্লোজ করতে হবে। তাহলে আমার এই রোর জন্য এই সেলগুলো, এখন এই সেলের ভিতরে প্রথমে এই রোর ভিতরে প্রথমে এই সেলটা আছে। এই সেলটার লেখা কিন্তু আর সিম্পল, গাঢ় কিন্তু নাই। যেহেতু সিম্পল, তাহলে আমি এখন কি ব্যবহার করবো? টিডি, মানে টেবিল ডাটা। আর টিএস মানে টেবিল হেডিং। এখন এর ভিতরে লেখা কি ছিল? 1, লিখলাম 1, টিডি ট্যাগ ক্লোজ। আমার কিন্তু এখন রোর কাজ শেষ হয়নি, কারণ আরো একটা সেল আমার বাকি আছে। তাহলে এই সেল তৈরি করার জন্য আমার আবার টিডি ট্যাগ ওপেন করতে হবে। লেখা ছিল আবির, লিখলাম আবির, টিডি ট্যাগ
তাহলে এবার দেখো তো আমার এই রোর ভিতরে দুটো সেল ছিল, দুটো সেল তৈরি করা শেষ। তাহলে রোর কাজটা আমার পুরোপুরি শেষ। তাহলে আমার টিয়ার ট্যাগটাও ক্লোজ। তাহলে এই টেবিলের মাঝে আমার কি আর কোনো রো বাকি আছে? নাই। দুটা রো ছিল, একটা রো এই তৈরি করলাম, দ্বিতীয় রো এই তৈরি করলাম। তাহলে আমার এই টেবিলটাই শেষ। আর টেবিল যেহেতু শেষ, তাহলে অবশ্যই আমার টেবিল শেষ হওয়ার সাথে সাথে আমরা এই যে টেবিলটা ওপেন করছিলাম, টেবিলের ভিতরে যে রো গুলো ছিল, রো তৈরি করা শেষ। তাহলে টেবিলটা একটা আমার এখন কি করে দেওয়া লাগবে? ক্লোজ করা লাগবে। তাহলে এই যে টেবিলের সাথে স্ল্যাশ চিহ্ন দিলাম, এই টেবিলটা একটা ক্লোজ করে দিলাম। আর টেবিলটা আমরা কার মাঝে তৈরি করছিলাম? বডি ট্যাগ, এগুলো সবসময় ব্যবহার হয়। আচ্ছা, তাহলে এই যে বডিটা ক্লোজ করে দিলাম। আর বডিটা কার ভিতরে ছিল? এইচটিএমএল। এই সব শেষে এইচটিএমএল একটা ক্লোজ। আচ্ছা, এটা গেল আমাদের হচ্ছে একটা সিম্পল। তাহলে আমরা এখান থেকে কাজগুলো কিন্তু শিখতে পারলাম। এখানে ট্যাগের কাজগুলো শিখতে পারলাম। আমি আরো একবার রিভিউ করছি কোন ট্যাগের কি কাজ। টেবিল তৈরি করতে প্রথমে টেবিল ট্যাগ ব্যবহার করা লাগবে। তারপর টেবিলের নাম থাকলে ব্যবহার করতে হবে ক্যাপশন ট্যাগ। টেবিলের রো তৈরি করার জন্য ব্যবহার করতে হবে টিআর ট্যাগ। টেবিলের হচ্ছে হেডিং আর টেবিলের ডাটা, অর্থাৎ টেবিলের ঘরের ভিতরে সেলের ভিতরে যে লেখা, এগুলো তৈরি করার জন্য আমার ব্যবহার করতে হবে টিএস অথবা টিআর। তোমরা এটা খাতায় নোট করে রেখে দিতে পারো। তারপরে অ্যাট্রিবিউট দেখছিলাম। অ্যাট্রিবিউট আমরা একটা অ্যাট্রিবিউটের কাজ দেখছি মাত্র। বর্ডার, অর্থাৎ টেবিলের দাগ, এগুলো তৈরি করতে গেলে আমার ব্যবহার করতে হবে বর্ডার অ্যাট্রিবিউট। আমি সবগুলো বলার চেষ্টা করছি। রো স্প্যান আর একটা কি আছে? কল স্প্যান। রো স্প্যান এবং কল স্প্যানের কাজকে আমি আগে বুঝাই। এটা কিন্তু একটা রো, একটা রোর ভিতরে কয়টা সেল আছে? একটাই সেল আছে, কিন্তু একই রো, একটাই রো নিচে কয়টা সেল আছে? একই সমান পরিমাণ জায়গায় কিন্তু একটা সেল, দুইটা সেল, মানে এই কিন্তু দুই ঘরের সমান জায়গায় করে বসেছে। মানে এই সেলটা কিন্তু বড়, এই সেলটা কিন্তু বড়। তাহলে কোনো সেল যদি এরকম বড় থাকে, এই সেলটা এই বরাবর বড়, আবার এই সেলটা উপর থেকে নিচ বরাবর বড়, তাহলে এই সেলগুলো যদি বড় থাকে, তাহলে আমার কি করতে হবে? বড় থাকলে আমি তো এরকম সিম্পল ভাবে লিখে দিলে কি বড় হবে? আমি সারাদিন যদি মনে জপি যে সেল তুমি বড়াও, সেল তুমি বড়াও, ও কিন্তু বড় হবে না। নিশ্চয়ই আমার ওর কোনো প্রসেস দিতে হবে, আমার ওর কোনো না কোনো নির্দেশনা আমার দিতে হবে, যার পরে ও কিভাবে বড় হবে। তাহলে এই সেলগুলো বড় করার জন্য আমার দুইটা নির্দেশনা আছে, একটা হচ্ছে রো স্প্যান আর একটা হচ্ছে কল স্প্যান। অর্থাৎ তুমি যদি আড়াআড়ি, অর্থাৎ এই লম্বালম্বি যদি বড় করতে চাও, এইভাবে যদি বড় করতে চাও, তাহলে আমার ব্যবহার করতে হবে কি স্প্যান, আর এখানে ব্যবহার করতে হবে রো স্প্যান। অর্থাৎ আমি সেলটা যদি আড়াআড়ি বড় করতে চাই, তাহলে আমার ব্যবহার করতে হবে কল স্প্যান। আর উপর থেকে নিচ বরাবর যদি আমি ব্যবহার করতে চাই, তাহলে আমার ব্যবহার করতে হবে রো স্প্যান। এখন অ্যাট্রিবিউট কি? অ্যাট্রিবিউট মান ছাড়া কি কখন অ্যাট্রিবিউট লেখা যায়? আমরা একটু আগে দেখলাম যে মান ছাড়া অ্যাট্রিবিউট কাজ করবে না। তাহলে কল স্প্যান এবং রো স্প্যানের মান আমি কিভাবে নির্ধারণ করব? দেখো, কল স্প্যান, এই যে ঘরটা আছে, এই পুরো ঘরটা কয়টা ঘরের সমান জায়গা নিয়ে দখল করে আছে? একটা, দুইটা, যে কারণে এর কল স্প্যানের মান হবে 2। আমি যদি এখানে আরো একটা দাগ দিতাম, তাহলে কয়টা ঘরের সমান জায়গা দখল করতো? 1, 2, 3। তাহলে এই কল স্প্যানের মান আমি তখন কত দিতাম? 3 দিতাম। যদি আমি এখানে আরো একটা ঘর দিতাম, 1, 2, 3, 4, তখন এই কল স্প্যানের মান আমি কত দিতাম? 4। ঠিক একইভাবে এই রো স্প্যানের মান কত হবে? তাহলে এই যে ঘরটা আছে, এই ঘরটা কয়টা ঘরের সমান জায়গা নিয়েছে? 2টা, যেখানে রো স্প্যানের মান হবে 2। আমি আরো একটা দাগ দিলে তখন রো স্প্যানের মান আমি কত দিতাম? 3। তাহলে বুঝছো নিশ্চয় যে অ্যাট্রিবিউটের মানকে আমরা কিভাবে নির্ধারণ করব। এখন আমরা এই টেবিলটা করার চেষ্টা করবো। এই টেবিলটা যদি আমরা করতে পারি, তাহলে টেবিলের সহজ, এর আগে ইজিটা শিখলাম, এখন এটা তৈরি করতে আমার কঠিনটাও শেষ, মানে টেবিলের পুরোটা আমাদের শেখা হয়ে যাবে। তাহলে এটা আমরা এখন করার চেষ্টা করবো। তাহলে আগের মতোই আমার এইচটিএমএল ট্যাগ দ্বারা শুরু করা লাগবে। আর বডি, আচ্ছা, তারপর দেখতে হবে কি বডি ট্যাগ লেখার পরে আমার কি লিখতে হবে? টেবিল তৈরি করতে হলে টেবিল বর্ডার লিখতে হবে, তাই তো? আমি লিখলাম টেবিল বর্ডার। বর্ডারের মান কত দিল? সিম্পল যেহেতু 1 দিন। এখন টেবিল বর্ডার লেখার পরে আমি বলছিলাম যে লিখতে হবে টেবিলে কোনো নাম আছে কিনা। যদি নাম থাকে, কোন ট্যাগ লিখতে হবে? ক্যাপশন ট্যাগ। তাহলে যেহেতু আমার এখানে নাম আছে স্টুডেন্ট, তাহলে আমি এখন কি ট্যাগ লিখবো? ক্যাপশন ট্যাগ। তাহলে এই যে ক্যাপশন ওপেন আর ক্যাপশন ক্লোজ, এর মাঝখানে যেহেতু স্টুডেন্ট ছিল, যে কারণে আমি নামটা স্টুডেন্ট লিখে দিলাম। তাহলে আমার টেবিলের নামের অংশ শেষ। টেবিলে আমার মূল অংশ,
আর মূল অংশ তৈরি করতে গেলে আমার রো বাই রো তৈরি করতে হয়। তাহলে প্রথমে এই রোটা তৈরি করতে হয় আমার। তাহলে এই রো তৈরি করা কোন ট্যাগের কাজ? রো তৈরি করা কিন্তু টি আর ট্যাগের কাজ। তাহলে আমি টি আর ট্যাগ দিয়ে শুরু করলাম। এখন রোর ভিতরে কি থাকে? রোর ভিতরে সেল থাকে, একটা থাকতে পারে, দুটো থাকতে পারে, তিনটাও থাকতে পারে। তাহলে আমার এই রোর ভিতরে মোট কয়টা সেল আছে? একটাই সেল আছে। তাহলে এই সেলের ভিতরে লেখাটা কিন্তু আমি একটু গাঢ় করে দিচ্ছি। বোঝার সুবিধার্থে যে লেখাটা গাঢ় করা আছে। তাহলে গাঢ় করা থাকলে আমার কি লিখতে হবে? টিএইচ। আর যদি গাঢ় না থাকতো তাহলে আমার কি লিখতে হতো? টিডি। তাহলে যেহেতু গাঢ় আছে তাহলে এই সেল তৈরি করার জন্য আমি এখন লিখবো টিএইচ। এই যে লিখলাম টিএইচ। তাহলে এই সেলটা কিন্তু স্বাভাবিক নেই, সেলটা কিন্তু স্বাভাবিকের তুলনায় কিন্তু বড় আছে। তাহলে বড় কি আছে? সেল আছে। তাহলে এই সেল তৈরি করার জন্য আমি টিএইচ লিখছি, মানে এই টিএইচটাই বড় আছে। তাহলে এই টিএইচ এর সাথে আমার সেই অ্যাট্রিবিউটটা ব্যবহার করে দেওয়া লাগবে। আর অ্যাট্রিবিউট একটু আগে আমরা দেখলাম সবসময় ওপেনিংটাকে ব্যবহার করতে হয়, ক্লোজিংটাকে ব্যবহার করা যায় না। যে কারণে এই টিএইচ এর সাথে আমার কি ব্যবহার করতে হবে? কলেস্পান। অর্থাৎ এই বরাবর বড় করতে গেলে তো আমার কলেস্পান ব্যবহার করা লাগে। যে কারণে আমি এই টিএইচ এর সাথে কি ব্যবহার করবো? কলেস্পান। মান ছাড়া কি অ্যাট্রিবিউট কাজ করবে? না। তাহলে অবশ্যই আমার কলেস্পানে মান দিতে হবে। আর মান দিতে গেলে সমান সমান চিহ্ন দিতে হয়। যে কারণে সমান সমান চিহ্ন দিলাম। এখন মান কত হবে? কয় ঘরের সমান সে জায়গা দখল করছে? 1, 2। যেহেতু 2 ঘরের সমান জায়গা দখল করছে, যেখানে কলেস্পানের মান হবে 2। মান লেখা শেষ হয়ে গেলে কোটেশন দিতে হবে, তারপরে অ্যাঙ্গেল ব্রেকেট ক্লোজ। এরপরে কি আছে? এরপরে যে লেখাটা আছে টেবিলের ভিতরে যে লেখা থাকবে, আমি বোঝার সুবিধার্থে কলেস্পান লিখে রাখছিলাম। যে এই বরাবর থাকলে কলেস্পান, এই বরাবর থাকলে রোস্পান, যে কোনো লেখা থাকতে পারে। যে লেখাই থাকুক না কেন সেই লেখাটা এখন এখানে আমার লিখতে হবে। আমি জায়গা নেই যদি আমি নিচে লিখছি। তো লেখা ছিল কি? কলেস্পান। এই যে লিখলাম কলেস্পান। আর কোনো লেখা আছে? না, আর কোনো লেখা নেই। তাহলে আমার এই টিএইচ ট্যাগের কাজটা কি হয়ে যাবে? ক্লোজ। ক্লোজ হয়ে গেলে সেলের চিহ্ন দিয়ে দিতে হবে। তাহলে আমার তাহলে এই যে রো, এই রোর ভিতরে একটা সেল ছিল, একটা সেল তৈরি করা শেষ। তাহলে এই রোর ভিতরে আমার কোনো সেল আছে? নাই। তাহলে আমার এই রোর কাজ শেষ, অর্থাৎ টি একটা ক্লোজ। বোঝা গেল তাহলে প্রথম বিষয়টা। আচ্ছা, এরপরে আসো, এটা হচ্ছে 2 নাম্বার রো, আর এটা হচ্ছে 3 নাম্বার রো। এখন 2 নাম্বার এবং 3 নাম্বার রোর সাথে এই পাশে মাত্র কয়টা সেল? এই পাশে কিন্তু মাত্র একটা সেল। একটু বিবেচনা করো তো, একজন মানুষ একা ঘুমাবে। এখন ঘুমানোর সময় কি সে 2 ঘরে ঘুমানো সম্ভব? একই সাথে কি 2 ঘরে ঘুমানো সম্ভব? যখন এক ঘরে ঘুমাতে হবে, এক ঘরে পা, এক ঘরে মাথা দিয়ে কিন্তু ঘুমানো সম্ভব না। এখানে সেলটা হচ্ছে একা সেল, কিন্তু কয়টা রোর সাথে যুক্ত আছে? 2টা রোর সাথে। তাহলে 2টা রোর সাথে যুক্ত থাকলে ওকে কিন্তু 2 বার তৈরি করা যাবে না, যেহেতু একটাই সেল, ওকে একবারই তৈরি করতে হবে। তাহলে কার সাথে তৈরি করবো, মানে কোন রোর সাথে তৈরি করবো? প্রথম যে রোর সাথে এভাবে সেলগুলো যুক্ত থাকবে, যদি এখানে 3টা রো থাকতো, তারপর প্রথম যে রোর সাথে সে যুক্ত থাকবে সেই রোর সেল হিসাবে সে গণ্য হবে। অর্থাৎ এই 2 নাম্বার রোর সেল হিসাবে এটাও গণ্য হবে। তাহলে 2 নাম্বার রোতে কয়টা সেল পাচ্ছি? একটা, 2টা। আর 3 নাম্বার রোতে মাত্র কয়টা সেল? একটা সেল। বুঝছো নিশ্চয়? আচ্ছা, এবার আমরা তাহলে 2 নাম্বার রোর কাজ শুরু করবো। তাহলে 2 নাম্বার রোর প্রথম সেলটা কি লেখা আছে? রো। এটা আমাদের তৈরি করতে হবে। তাহলে এই রো তৈরি করতে গেলে আগে তো আমার টিআর ট্যাগ লিখতে হবে। লিখলাম টিআর। এখন এই লেখা কিন্তু আর গাঢ় নেই, সিম্পল আছে। তাহলে সিম্পল থাকলে আমি কি লিখবো? টিডি। যদি লিখলাম, তোমরা নিচে নিচে লিখতে পারো, জায়গা সংকটের কারণে পাশাপাশি লিখে দিচ্ছি, টিডি লিখলাম। এখন শুধু টিডি লিখলেই কিন্তু হচ্ছে না, এই সেলটা কিন্তু বড় আছে, উপর থেকে নিচ বরাবর। আর উপর থেকে নিচ বরাবর বড় তাহলে কি লিখতে হবে? রো স্প্যান। আমি এর মাঝে কিন্তু লিখে রাখছি রো স্প্যান। তাহলে আমার টিডির এখানে কি লিখতে হবে? রো স্প্যান। মান ছাড়া কিন্তু অ্যাট্রিবিউট কাজ করবে না। তাহলে অবশ্যই আমার এখানে মান দেওয়া লাগবে। তাহলে মান কত দেবো? কয় ঘরের সময় জায়গায় দখল করে আছে? 2 ঘর, যেখানে রো স্প্যানের মান দেবো 2। এরপরে কি আছে? এরপরে যে লেখাটা থাকে সেই লেখাটা লিখতে হয়। তাহলে আমার এর মাঝে কি লেখা আছে? এর মাঝে লেখা আছে রো স্প্যান। যে লেখা থাকবে সেই লেখা। তাহলে রো স্প্যান লেখা আছে, আমি লিখলাম রো স্প্যান। রো স্প্যান লেখা শেষ, অর্থাৎ আমার এই টিডির কাজও শেষ। টিডিটা ক্লোজ। এই যে রোটা, এই রোর কাজ কিন্তু আমাদের এখনই শেষ হয়নি, কারণ এই রোতে কিন্তু আমাদের 2টা সেল ছিল। একটা লেখা ছিল রো স্প্যান, আর একটা লেখা ছিল কিন্তু রহিম। তাহলে আমার এই রো স্প্যান লেখা সেলটার কাজ শেষ, কিন্তু আমার এই যে দ্বিতীয় যে সেলটা ছিল রহিম লেখা, এটা কিন্তু আমার এখনো করা হয়নি। তাহলে এই সেলটা তৈরি করার জন্য আমার আবার কি লিখতে হবে? যেহেতু সেলের ভিতরে লেখাটা গাঢ় নেই, সিম্পল আছে, তাহলে এই সেল তৈরি করার জন্য আমার আবার কি লিখতে হবে? টিডি। যেমন লিখে দিলাম টিডি। তারপরে লেখা কি ছিল? রহিম।
লিখলাম রহিম, আর কোনো লেখা নেই, তাহলে টিডি ট্যাগ ক্লোজ। আচ্ছা দেখো তো, তাহলে আমার এই যে রো 2 নাম্বার রো, আমার কয়টা সেল ছিল? 2টা, 1টা 2টা। প্রথম সেলে তৈরি করলাম, দ্বিতীয় সেল এই যে তৈরি করলাম, তাহলে এই রোতে আমার আর কোনো সেল যেহেতু অবশিষ্ট নেই, তাহলে আমার এই রোর কাজটাও কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। তাহলে আমি টি ট্যাগটা ক্লোজ করে দিলাম। আচ্ছা, তাহলে কিন্তু আমার টেবিলটা এখনো তৈরি হয়নি, কারণ এই টেবিলে আমার 3টা রো ছিল, 1টা 2টা 3টা। তাহলে আমার এই রোটা কিন্তু এখনো আমার বাকি আছে। তাহলে এই রোটা তৈরি করার জন্য আমার কি লিখতে হবে? আবার টি ট্যাগ ব্যবহার করতে হবে। এখন এই রোর ভিতরে যে লেখাটা ছিল, এই লেখা তৈরি করার জন্য, এই সেলটা তৈরি করার জন্য আমার কি লিখতে হবে? টিডি ট্যাগ। লিখলাম টিডি। সেলের ভিতরে লেখা ছিল সুমি, লিখলাম সুমি। টিডি ট্যাগ ক্লোজ। এই রোর ভিতরে কি আমার আর কোনো সেল আছে? না, যেহেতু সেল নেই, তাহলে আমার রোর কাজ শেষ, অর্থাৎ টি ট্যাগটা ক্লোজ হয়ে যাবে। এবার দেখো তো, এই পুরো টেবিলে আমার আর কোনো রো বাকি আছে? না, 3টা রো ছিল, 3টা রো আমার তৈরি করা শেষ। তাহলে আমার কি হয়ে যাবে? টেবিল ট্যাগটা ক্লোজ হয়ে যাবে। আর টেবিল কার ভিতরে ছিল বডি, তাহলে বডি ট্যাগ ক্লোজ। সবশেষে কি হয়ে যাবে? এইচটিএমএল ট্যাগটা ক্লোজ হয়ে যাবে। অর্থাৎ আমরা কি দেখলাম? একটা রোর ভিতরে কিন্তু সবগুলো কাজ করা যাবে না, প্রত্যেকটা রোর জন্য আলাদা আলাদা করে টিআর ট্যাগ নেওয়া লাগবে, এবং রোর ভিতরে যে সেলগুলো থাকবে, সেলগুলো তৈরি হয়ে গেলে অবশ্যই টিআর ট্যাগটা ক্লোজ করা লাগবে। এটা আমরা দেখলাম। তাহলে আমরা সহজে টেবিলটা কিভাবে তৈরি করা যায় সেটা দেখার চেষ্টা করলাম। আর এর পরবর্তীতে আমরা কি করব? আমাদের বিভিন্ন বোর্ডে যে টেবিলগুলো আসছে, সেই টেবিলগুলো আমরা সমাধান করার চেষ্টা করবো। আর এর ভিতর থেকে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন যদি থাকে, তোমরা সেগুলো করতে পারো, আমরা সেগুলো জবাব দেওয়ার চেষ্টা করবো। আজকে আমাদের ক্লাস এ পর্যন্ত থাকবে। পরবর্তী দিনগুলো আশা করি সকলের ভালো কাটবে, আর সকলে সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালোভাবে দিন কাটুক, এই প্রত্যাশায় আজকের ক্লাস আমরা শেষ করছি। ধন্যবাদ সকলকে।